মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আলোচনা হবে ভৌত বিজ্ঞানের সাজেশন। এই ভিডিওতে তোমাদের ভৌত বিজ্ঞানের বিভিন্ন অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো 1, 2 এবং 3 নম্বরের প্রশ্ন। অবশ্য তোমরা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে। তো প্রথম অধ্যায় দেখো, পরিবেশের জন্য ভাবনা। এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো প্রস্তুতি নিতে হবে, ট্রপোস্ফিয়ারের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো এই প্রশ্নটা তোমাদের 2 নম্বরের। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ, ওজোন স্তর ধ্বংস হওয়ার কারণগুলি বিক্রিয়া সহ লেখো। পরের প্রশ্ন, মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। পরের প্রশ্ন থাকছে, গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝায়, সেই সঙ্গে বিশ্বস্নায়ন কি, অথবা বলতে পারে গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে গ্রিন হাউসের প্রভাব হ্রাস করার 2টি উপায় লেখো। অনুরূপ প্রশ্নটা আসতে পারে, বিশ্বস্নায়ন নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। পরের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিং এর 2টি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। এরপর থাকছে, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি। পরের প্রশ্ন, আদর্শ জ্বালানির 4টি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, কয়লা এবং কোকের মধ্যে কোনটি ভালো জ্বালানি এবং কেন। স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি, এর লক্ষ্য বা উদ্দেশ্য কি। পরের প্রশ্ন থাকছে, মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন। পরের প্রশ্ন, পাওয়ার অ্যালকোহল কি, এর উপাদান কি কি। পরে থাকছে, বায়োমাস শক্তি বা জীবভর শক্তি কি। পরের প্রশ্ন, মিথানোজেন্স কি, এর ব্যবহার লেখো। পরে থাকছে, মিথেনকে সুইট গ্যাস বলা হয় কেন। তো দেখো, প্রথম যে অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে এই যে প্রশ্নগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে, এখানে সব প্রশ্নগুলো প্রায় 2 নম্বরের প্রশ্ন। পরবর্তী অধ্যায়গুলো থেকে দেখবে যেসব প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে 2, 3 এবং 1 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া হয়েছে। এরপরে দেখো চ্যাপ্টার 2, যেখানে আছে গ্যাসের আচরণ। তো এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা প্রস্তুতি নেবে, বয়েলের সূত্রানুসারে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পি বনাম ভি ও পি বনাম ভি এই লেখচিত্রগুলো অঙ্কন করতে হবে। এরপর দেখো, গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি লিখতে হবে। পরের প্রশ্ন বলা হয়েছে, বেলুন ফোলালে চাপ বৃদ্ধি পায়, সঙ্গে সঙ্গে আয়তন বৃদ্ধি পায়, এটি কি বয়েলের সূত্র বিরোধী, ব্যাখ্যা করতে হবে। এরপর থাকছে, চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা প্রতিষ্ঠা করতে হবে। এর পরের প্রশ্ন বলেছে যে পরম শূন্য উষ্ণতা কাকে বলে, চার্লস ও বয়েলের সূত্রে নির্দিষ্ট ভরের কথা উল্লেখ থাকে কেন। এরপর বলা হয়েছে, অ্যাভোগাড্রোর সূত্রটা বিবৃতি করো। পরের প্রশ্ন, গেলুকাসের গ্যাস আয়তন সূত্রটি লেখো। আর কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে কেন। গ্যাসের অণুর গতিশীলতার সপক্ষে 2টি যুক্তি দাও। বয়েলের সূত্রটি বিবৃতি করো এবং সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করতে হবে। পরে বলা হয়েছে, চার্লসের সূত্রটি বিবৃতি করো এবং সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো। বয়েল ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটির সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটা প্রতিষ্ঠা করতে হবে। অ্যাভোগাড্রো প্রকল্পটি বিবৃতি করতে হবে। এবং এইখানে যে প্রশ্নটা দেখো, চার্লস ও বয়েলের সূত্র তোমাদের বিবৃতি করতেই হচ্ছে, সেই সঙ্গে মনে রাখবে চার্লস ও বয়েলের সূত্রের ধ্রুবকগুলোকে অবশ্যই করে নেবে। তো মোটামুটি এই গ্যাসের আচরণ অধ্যায় থেকে এখানে 2 এবং 3 নম্বরের প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে, এগুলোকে প্রস্তুতি নিতে হবে। পরবর্তী দেখো, রাসায়নিক গণনা। ভরের নিত্যতা সূত্রটি উদাহরণ সহ বিবৃতি করতে হবে। শক্তির নিত্যতা সূত্রটি বিবৃতি করতে হবে এবং একটি উদাহরণ দিতে হবে। ভর ও শক্তি পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণটি লিখতে হবে। পরের প্রশ্ন বলেছে, সমীকরণে ব্যবহৃত প্রতীকগুলি কি কি নির্দেশ করে উল্লেখ করে গ্রাম আণবিক ভর কাকে বলে, উদাহরণ সহ লিখতে হবে। পরের প্রশ্ন, C12 স্কেলে কোনো মৌলের পারমাণবিক ভরের সংজ্ঞা দাও। গ্যাসের গ্রাম আণবিক আয়তন কাকে বলে। মোটামুটি এই অধ্যায় থেকে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো। পরবর্তী অধ্যায় দেখো, তাপের ঘটনা সমূহ। কঠিন পদার্থে 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দিতে হবে, এদের একক উল্লেখ করতে হবে। সেই সঙ্গে দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করো, অথবা রৈখিক প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রাশিমালা প্রতিষ্ঠা করো। পরের প্রশ্ন, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। পরের প্রশ্ন, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10 ডিগ্রি সি মাইনাস, এখানে C⁻⁻1 বলতে কি বোঝাই, লিখতে হবে। এই মান কেলভিন স্কেলে একই থাকে কেন। দ্বিধাতব পাত বা রিভেট করা ধাতব পাত উত্তপ্ত করলে মেখে যায় কেন। দ্বিধাতব পাত কি, এটি কি কাজে ব্যবহার করা হয় বা কিভাবে ব্যবহার করা হয়। তারপর বলেছে দেখো, তরলের ক্ষেত্রে আপাত প্রকৃত ও 2 প্রকার প্রসারণ দেখা যায় কেন। তরলের আপাত প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাপীয় রোধ ও তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্য উল্লেখ করো। তাপীয় রোধাঙ্ক বলতে কি বোঝো। তাপীয় রোধাঙ্কের মাত্রীয় সংকেত লেখো। পরের প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্কের CGS ও SI এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে 2টি সাদৃশ্য লেখো।
পরবর্তী অধ্যায় যেটা হচ্ছে আলো, এখান থেকে দেখো অনেক প্রশ্ন থাকবে পরীক্ষাতে, প্রায় এই অধ্যায় থেকে 12 নম্বরের প্রশ্ন থাকবে। তো প্রথম প্রশ্ন দেখো, আলোকের প্রতিফলন কাকে বলে? প্রতিফলনের সূত্র দুটি লেখো। বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে? উদাহরণ সহ লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, সমতল দর্পণের দ্বারা গঠিত প্রতিবিম্ব দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। মোটর গাড়ি হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন? অবতল দর্পণে বস্তুর অবস্থান উল্লেখ করে অসৎ প্রতিবিম্ব গঠনের পরিচ্ছন্ন রশ্মি চিত্র অঙ্কন করতে হবে। পরের প্রশ্ন, প্রতিবিম্বের আকৃতি, প্রকৃতি ও অবস্থান উল্লেখ করেও চিত্রের সাহায্যে দেখাতে হবে। কোন জাতীয় দর্পণের দৃষ্টি সর্বাধিক বিস্তৃত? পরে বলেছে, পিছনের গাড়ি থেকে দেখতে স্কুটার বা বাসের যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় কেন? ব্যাখ্যা করতে হবে। পরের প্রশ্ন, আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর প্রতিসরণের স্নেলের সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না এবং কেন? কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? প্রতিসরাঙ্কের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে? পরের প্রশ্ন, উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সৎ অবশীর্ষ বিবর্ধক প্রতিবিম্ব গঠন করা যায় রেখাচিত্রের সাহায্যে তোমাদের দেখাতে হবে। এরপর বলেছে, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে পূর্ণ বলা হয় কেন? পরের প্রশ্ন, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত দুটি লিখতে হবে। স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণ ব্যাখ্যা করতে হবে। পরের প্রশ্ন, শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না কেন? এরপর বলেছে, শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালী কাকে বলে? শুদ্ধ বর্ণালী গঠনের শর্ত লেখো। বিবর্ধক কাচ হিসাবে উত্তল লেন্সের কার্যনীতি চিত্রসহ লেখো। উত্তল লেন্সের সাহায্যে কিভাবে অসৎ সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব উৎপন্ন করা যায় তা চিত্রসহ বর্ণনা করো। চাঁদের আকাশ কালো দেখায় কেন? সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? ন্যূনতম চ্যুতিকোণ বলতে কি বোঝায়? এর শর্ত লেখো। অবতল লেন্সে যে অসৎ সমশীর্ষ এবং ছোট আকারে প্রতিবিম্ব গঠিত হয় তা চিত্রের সাহায্যে দেখাতে হবে। এর পরের অধ্যায় দেখো, চলতড়িৎ। এখান থেকেও তোমাদের মাধ্যমিকে প্রায় 12 নম্বরের প্রশ্ন থাকবে। তো প্রথম প্রশ্ন দেখো, একটি কোষের তড়িৎচালক বল 6 ভোল্ট এর অর্থ কী? তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য, একটি বৈসাদৃশ্য লেখো। ওহমের সূত্রটি বিবৃতি করো। রোধাঙ্কের সংজ্ঞা দাও। এর এসআই এককটি লিখতে হবে। সেই সঙ্গে পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে? পরের প্রশ্ন, একটি পরিবাহী তারকে দুভাগ করলে রোধ ও রোধাঙ্কের কি পরিবর্তন হয় এবং কেন? ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, তড়িৎচুম্বকের শক্তি কিভাবে বাড়ানো যায়? পরের প্রশ্ন, ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি বিবৃতি করো। পরের প্রশ্ন, বার্লো চক্রের কার্যনীতি ও কার্যপ্রণালী লেখো। পরের প্রশ্ন, একটি বার্লো চক্রের ঘূর্ণনে কি প্রভাব দেখা যায় যদি চুম্বকের মেরুর অবস্থান উল্টে দেওয়া হয়? বি, তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করা হয়। সি, এসি প্রবাহ ব্যবহার করা হয়। ডি, চুম্বকের শক্তি বাড়ানো হয়। ই, তড়িৎ প্রবাহ বন্ধ করা হয়। এফ, তড়িৎ প্রবাহের দিক উল্টে দেওয়া হয়। এবং জি, চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ প্রবাহের অভিমুখ একসঙ্গে উল্টে দেওয়া যায়। তো সেক্ষেত্রে কি কি পরিবর্তন হবে সেটা তোমাদের লিখতে হবে, কি লক্ষ্য করবে। পরের প্রশ্ন, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্জের সূত্রটি লেখো। বৈদ্যুতিক লাইনে ফিউজ তার ব্যবহার করা হয় কেন? বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং করা হয় কেন? তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। তড়িৎ কোষের তড়িৎচালক বল অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। সমান্তরাল সমবায়ের তিনটি রোধ, একটা R1, R2 এবং R3 যুক্ত করলে তাদের তুল্য রোধ কত হবে নির্ণয় করো। চুম্বক কি এর কয়েকটি ব্যবহার লেখো। এরপরে দেখো, পরবর্তী অধ্যায় যেটা বলা হচ্ছে যে পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা। তো এখান থেকে প্রথম প্রশ্ন দেখো, মেন্ডেলিভের পর্যায় সূত্রটি বিবৃতি করতে বলেছে। পরের প্রশ্ন, মেন্ডেলিভের পর্যায় সূত্রের সংশোধিত রূপটি লিখতে হবে। মেন্ডেলিভের পর্যায় সারণীতে তিনটি যে ত্রুটি আছে সেটা উল্লেখ করতে হবে। তিনটি ত্রুটি উল্লেখ করতে বলেছে। কোনো মৌলের পরমাণু আয়োনাইজেশন শক্তি বলতে কি বোঝায়? পরের প্রশ্ন, সন্ধিগত মৌল বলতে কি বোঝায়? একটি উদাহরণ দিতে হবে। পর্যায় সারণীতে তড়িৎ ঋণাত্মকতা পর্যায় ও শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয় ও কেন? পরের প্রশ্ন, মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়? উপর থেকে নিচের দিকে পর্যায়ক্রমে সারণী গ্রুপ 1 মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয়? পরবর্তী চ্যাপ্টার 8.2, আয়নি ও সমযোজী বন্ধন। তো সমযোজ্যতা বলতে কি বোঝো? ইলেকট্রন ডট গঠনের সাহায্যে দেখাও ক্যালসিয়াম অক্সাইডের সমযোজী না তড়িৎযোজী বন্ধন গঠিত হয়। পরের প্রশ্ন, আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয় কেন তা ব্যাখ্যা করো। কঠিন NaCl এর কেলাসে যথেষ্ট সংখ্যক Na+ ও Cl- আয়নের থাকলেও তার তড়িৎ পরিবাহিতা খুব কম হয় কেন?
পরের প্রশ্ন, HCl গ্যাস তড়িৎ পরিবহন করে না কিন্তু HCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? সমযোজী ও তড়িযোজী যৌগের দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, N2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। পরের প্রশ্ন, ইথিলিনের ও অ্যাসিটিলিনের লুইস ডট চিত্র আঁকো। পরের প্রশ্ন, F2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। এই অধ্যায় থেকে লুইস ডট গঠন একটা থাকে। পরের অধ্যায় দেখো, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝায়, উদাহরণ সহ ব্যাখ্যা। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ছাড়া আর কি কি থাকে? এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি ব্যবহৃত হয়? পরের প্রশ্ন, তড়িৎ লেপন কাকে বলে? তড়িৎ লেপনের উদ্দেশ্য। পরের প্রশ্ন, লোহা মরিচের উপর বা একটি ব্রোঞ্জ নির্মিত বস্তুর উপর কিংবা টিনের চামচের উপর প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোড ও তড়িৎ বিশ্লেষণ পদার্থ রূপে কি ব্যবহার করা হয় তা লেখো। পরের প্রশ্ন, অ্যালুমিনিয়াম এর তড়িৎ বিশ্লেষণে ক্লারাইট ও ফ্লুওরস্পার ব্যবহার মেশানো হয় কেন? পরের প্রশ্ন, কপার ধাতুর বিশোধন প্রক্রিয়া ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণ ক্যাথোড বিক্রিয়া ও অ্যানোড বিক্রিয়া উল্লেখ করো। পরের প্রশ্ন, লোহার চামচের উপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোড ও তড়িৎ বিশ্লেষণ পদার্থ রূপে কি কি ব্যবহার করা হবে? অ্যানোড মাড কি? একটি তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝায়? পরের প্রশ্ন, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। প্রথম প্রশ্ন দেখো, লাইকার অ্যামোনিয়া কি লেখো। পরের প্রশ্ন, স্মেলিং সল্ট কি? এটি তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? পরের প্রশ্ন, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কি ঘটবে? পরের প্রশ্ন থাকছে, রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণ দাও। পরের প্রশ্ন, ইউরিয়ার একটি ব্যবহার উল্লেখ করো। ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কি? অম্লরাজ কি? এর একটি ব্যবহার লেখো। ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কি? পরের প্রশ্ন, উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ। অনুরূপ প্রশ্নটা আসতে পারে যে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে তা কিভাবে প্রমাণ করবে? পরের প্রশ্ন, নাইট্রোলিন কি? এটি কিভাবে তৈরি করা হয়? শর্ত বিক্রিয়ার সমীকরণ সহ লেখো। পরের প্রশ্ন, নাইট্রোলিমের ব্যবহার লেখো। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির জন্য প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করো। এ, প্রারম্ভিক রাসায়নিক দ্রব্যসমূহ। বি, বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ। উৎপন্ন নাইট্রিক অ্যাসিড কিভাবে সংগ্রহ করা হয় সেটাও তোমাদের লিখতে হবে। সালফার থেকে শুরু করে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির শর্ত সমীকরণ লেখো। শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ সহ ইউরিয়াকে কিভাবে শিল্পোৎপাদন করা হয় লেখো। পরের প্রশ্ন, কি যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটা গ্যাসের নাম এবং গ্যাসটা প্রস্তুতির জন্য প্রারম্ভিক রাসায়নিক দ্রব্যসমূহ কি কি লাগবে? বি, বিক্রিয়ার শর্ত কি? সি, সমিত রাসায়নিক সমীকরণ এবং ডি, গ্যাস সংগ্রহ পদ্ধতিটা গ্যাস সংগ্রহ কিভাবে করবে সেটা লিখতে হবে। পরের প্রশ্ন, পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় রাসায়নিক পদার্থসমূহের নাম। বি, বিক্রিয়ার শর্ত। সি, বিক্রিয়ার সমিত সমীকরণ। ডি, গ্যাস সংগ্রহ। পরের প্রশ্ন, পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিতে বা প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, বিক্রিয়ার শর্ত ও রাসায়নিক সমীকরণ লিখতে হবে। লেখো এবং উৎপন্ন গ্যাসটাকে কিভাবে সংগ্রহ করবে তা লিখতে হবে। পরের যে অধ্যায় সেটা হচ্ছে 8.5 ধাতুবিদ্যা। প্রথম প্রশ্ন দেখো, আকরিকের উদাহরণ সহ সংজ্ঞা দাও। সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, উক্তিটা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, প্রদত্ত ধাতুগুলির একটি করে আকরিকের নাম ও সংকেত এবং সংকর ধাতুর নাম ও ব্যবহার লেখো। জিঙ্ক, আয়রন, অ্যালুমিনিয়াম, কপার। ধাতুবিদ্যায় থার্মিট পদ্ধতির মূল বিক্রিয়ার সমীকরণ লেখো ও বিজারকটিকে চিহ্নিত করো। পরের প্রশ্ন, থার্মিট মিশ্রণ কি? এটিকে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। পরের প্রশ্ন, গ্যালভানাইজেশন কাকে বলে? পরের প্রশ্ন, মরিচা পোড়ার আধুনিক মতবাদটা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মরচে পোড়ার দুটি আর্থিক ক্ষতি উল্লেখ করো। পরের প্রশ্ন, ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে একটি বিজারণ প্রক্রিয়া বুঝিয়ে দাও। কপারের পাত্র আর্দ্র বায়ুতে ফেলে রাখলে সবুজ ছপ পড়ে কেন? পরের প্রশ্ন, লোহার জিনিসের উপর দস্তার প্রলেপ দেবার উদ্দেশ্য কি? পরের প্রশ্ন, সংকর ধাতু ব্যবহারের দুটি সুবিধা লেখো। পরের প্রশ্ন, ডুরালুমিনের ব্যবহার লেখো। পরের অধ্যায় জৈব রসায়ন। জৈব অজৈব যৌগের দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, কার্যকরী গ্রুপ কাকে বলে? একটি করে উদাহরণ দিতে হবে। পরের প্রশ্ন, প্রদত্ত যৌগগুলিতে উপস্থিত কার্যকরী গ্রুপের সংকেত লেখো। এ, ইথাইল অ্যালকোহল। বি, অ্যাসিটালডিহাইড এবং পরেরটা আছে মিথানল আর আছে ইথানোইক অ্যাসিড। পরে আছে আরেকটা অ্যাসিটোন।
ইলেকট্রন। এবার পরে আরও কিছু দেওয়া আছে, দেখো এটা কি বলেছে, প্রদত্ত যৌগগুলোর ইউফ্যাক্ট নেম লিখতে হবে। তো ইউফ্যাক্ট নেমগুলো দেখতে পাচ্ছ CH3, CH2, CH2, OH। আরেকটা এখানে দেখতে পাচ্ছ, এইগুলো তোমরা একটু ইউফ্যাক্ট নেমগুলো করে নেবে। পরের প্রশ্ন দেখো, এখান থেকে সমবায়তা বা আইসোমারিজম কাকে বলে উদাহরণ সহ লিখতে হবে তোমাকে। পরের প্রশ্ন দেখো, সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়, বিক্রিয়ার সমীকরণ দাও। পরের প্রশ্ন, টেফলনের মনোমার কি, এর একটি ব্যবহার উল্লেখ করো। পরের প্রশ্ন, CNG এর একটি এর একটি উৎস ও ব্যবহার লিখতে হবে। পরে বলেছে ডিনেচার স্পিড বা মেথিলেটেড স্পিড কি, প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেশন হয় কিভাবে। পরে বলেছে জৈব ভঙ্গুর পলিমার কি, উদাহরণ দাও। ক্যাটিনেশন ধর্ম কাকে বলে, রেকটিফাইড স্পিড কি, একে কিভাবে পানির অযোগ্য করা হয়। পরের প্রশ্ন, গঠনগত সমবায়তার একটি উদাহরণ সহ সংজ্ঞা দাও। পরে বলেছে সমগণীয় শ্রেণী কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করো, এর একটি বৈশিষ্ট্য উল্লেখ সেই সঙ্গে। কার্যকরী মূলক গঠিত সমবায়তা বলতে কি বোঝো, উদাহরণ দিতে হবে। পরের প্রশ্ন, অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের জুত বিক্রিয়া শর্ত যে উল্লেখ করতে হবে সমিত রাসায়নিক সমীকরণ লিখে। পরে বলেছে LPG এর একটি ব্যবহার উল্লেখ করো। তো এই হচ্ছে ভৌতবিজ্ঞানের সাজেশন। দেখো, ভৌতবিজ্ঞানে অনেক বেশি পড়াশোনা করতে হবে, তো এই প্রশ্নগুলোকে খুব ভালো করে প্রস্তুতি নেবে তোমরা।